হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কমার্স বাংলা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিংয়ের ইউনিট 1 বিষয়, যেটা সিলেবাস ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যে এই ভিডিওটিতে কোন কোন টপিক আলোচনা করা হবে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার আগে আমাদের জেনে নিতে হবে মার্কেটিংয়ের মানে কি। মার্কেটিং বলতে বোঝায় এমন একটি কাজ যেটি শুরু করা হয় কোনো পণ্য উৎপাদনের আগে এবং শেষ হয় সেই পণ্যটি কাস্টমারের কাছে বিক্রয় করার পরে কাস্টমারের থেকে এই পণ্যটি বিষয়ে ফিডব্যাক বা মতামত নেওয়ার পরে। আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশনের হিসাবে মার্কেটিংয়ের সংজ্ঞাটি হলো, মার্কেটিং is the process of planning and executing the conception, pricing, promotion and distribution of ideas, goods and services to create exchanges that satisfy individual and organizational goals. এর মানে হলো মার্কেটিং একটি অনেক বড় পরিকল্পনা, যেটা শুরু হয় কোনো একটি আইডিয়া জেনারেশন, মানে আমরা কোন ধরনের পণ্য বা প্রোডাক্ট উৎপন্ন করতে চলেছি এবং বাজারে সেটির কতটা চাহিদা রয়েছে। তারপর আমরা সেটার মূল্য নির্ধারণ করি এবং দেখি যে কোন কোনভাবে সেটিকে প্রমোশন করা যায় এবং সাধারণ জনগণের কাছে এই পণ্যটির বিষয়ে কোনো ধারণা দেয়া যায়। এখানে আমরা বারবার পণ্য বা প্রোডাক্ট কথাটির ব্যবহার করছি। পণ্য মানে এমন কোনো বস্তু শুধু না যেটা আমরা টাচ করতে পারবো, বা আমরা বলতে পারি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না। ফিজিক্যাল প্রোডাক্ট তো থাকছেই, তার সঙ্গে কোনো সার্ভিসকেও বোঝানো হচ্ছে। অনেকেরই ধারণা থাকে যে মার্কেটিংয়ের মানে হলো বাজারে কোনো পণ্য বিক্রয় করা বা পণ্যটির বিষয়ে প্রচার করা, কিন্তু মার্কেটিংয়ের কাজ শুরু হয় কোনো পণ্য বিক্রয়ের অনেক আগে থেকে। যেমন আজকে কোনো একটি কোম্পানি ঠিক করলো যে সে মার্কেটে নতুন একটা পণ্য আনতে চলেছে, তার মার্কেটিংয়ের কাজ শুরু হয়ে যাবে ঠিক আজকের দিনটি থেকেই। প্রথমত তাকে জানতে হবে যে বাজারে সেই পণ্যটির চাহিদা কতটা রয়েছে। সেটি জানার জন্য সেই কোম্পানিটি কোনো সার্ভে করাতে পারে, সেটাও কিন্তু মার্কেটিংয়ের অন্তর্গত। সার্ভে করানোর পরে যদি দেখা যায় যে বাজারে সেই পণ্যটির ভালো চাহিদা হতে পারে, তবে সে পণ্যটির প্রোডাকশনের কাজ শুরু করতে পারবে এবং সমস্ত উৎপাদন কার্য সম্পন্ন হলে বাজারে পণ্যটির বিষয় প্রচার করতে হবে এবং প্রচারের পরের কাজ হলো বিক্রয় করা। এবং মার্কেটিং শুধু বিক্রয় পর্যন্তই থেমে থাকে না, বিক্রয় পরবর্তী মতামত গ্রহণ করাও মার্কেটিংয়ের একটি কাজ। ক্রেতারা বা কাস্টমাররা যদি সেই পণ্যটি ক্রয় করে সন্তুষ্ট না হয়, তাহলে আবারও সেই পণ্যটির ওপরে উৎপাদন কার্যে কোনো পরিবর্তন আনা হবে এবং চেষ্টা করা হবে যাতে ক্রেতারা সেই পণ্যটি থেকে সন্তুষ্টি লাভ করে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। তার আগে আমাদের কাছে ছিল কিপ্যাড ফোন। ধরো কোনো কোম্পানি বাজারে নতুন অ্যান্ড্রয়েড ফোন আনতে চায়, তাহলে তার মার্কেটিংয়ের পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে। প্রথমত সে সার্ভে করবে যে বাজারে অ্যান্ড্রয়েড ফোনের কতটা চাহিদা রয়েছে। যদি চাহিদা থাকে তাহলেই প্রোডাকশনের কাজ শুরু করবে, না হলে প্রোডাকশনের কাজ শুরু করবে না। এবার সে জানতে পারলো বাজারে এটির যথেষ্ট চাহিদা রয়েছে, তারপরে সে পণ্যটির প্রোডাকশন বা উৎপাদন কাজ শুরু করলো। উৎপাদন হওয়ার পরে জনগণকে জানালো প্রচারের মাধ্যমে যে এই পণ্যটি বাজারে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ক্রয় করতে পারো। এবার কাস্টমাররা সেই পণ্যটি ক্রয় করলো। তারপরে কোম্পানি আবার পুনরায় ফিডব্যাক গ্রহণ করবে যে এই পণ্যগুলো ব্যবহার করে কাস্টমাররা কতটা সন্তুষ্ট হয়েছে। ট্রেডিশনাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিংয়ের মানে হলো ইন্টারনেটের প্রয়োগ ছাড়া যেই পদ্ধতিগুলিতে মার্কেটিং করা হয়ে থাকে, যেমন খবরের কাগজ বা নিউজ পেপার, টিভি, রেডিও, বিলবোর্ডস, এই সমস্ত কিছু হলো ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধতির উদাহরণ। ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধতির গুরুত্ব হলো যে এটির মাধ্যমে এমন অডিয়েন্সদের কাছে পৌঁছানো যায় যারা সাধারণত মোবাইল ফোন বা ইন্টারনেট এসব ব্যবহার করে না। উদাহরণ হিসাবে বলা যেতে পারে আমাদের গ্র্যান্ড প্যারেন্টস বা ঠাকুমা ঠাকুরদারা অতটা কমফোর্টেবল না মোবাইল এসবের ব্যবহারে, তাই তাদের কাছে যদি কোনো পণ্যের বিষয়ে খবর পৌঁছে দিতে হয়, তাহলে এই খবরের কাগজ, টিভি, রেডিও এই মাধ্যমগুলোই উপযুক্ত।
ডিজিটাল মার্কেটিংকে অনলাইন মার্কেটিংও বলা হয়ে থাকে। ডিজিটাল মার্কেটিংয়ের মানে হলো যখন আমরা মার্কেটিংয়ের কাজটি ডিজিটাল মাধ্যমগুলো যেমন মোবাইল, ইন্টারনেট, টেকনোলজি, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এসব ব্যবহার করে করব, তখন তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যখন তুমি ইউটিউবে কোনো ভিডিও দেখছো, হঠাৎ করে তখন কোনো পণ্যের বিষয়ে তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হলো, সেটা ডিজিটাল মার্কেটিংয়ের একটি উদাহরণ। ডিজিটাল মার্কেটিং করার জন্য যেই দ্রব্যগুলো প্রয়োজনীয় সেগুলো হলো, প্রথমেই কোনো ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, দ্বিতীয়ত ইন্টারনেট, তৃতীয়ত কোনো অনলাইন প্ল্যাটফর্ম। সেটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব বা কোনো ওয়েবসাইট। ডিজিটাল মার্কেটিংয়ের 7টি গুরুত্বপূর্ণ ডি হলো, প্রথমত ডিজিটাল গোলস অ্যান্ড স্ট্র্যাটেজি বা ডিজিটাল লক্ষ্য বা পদ্ধতি, মানে ঠিক কোন পদ্ধতি অবলম্বন করে ডিজিটালি মার্কেটিংটি করা হবে। এই পদ্ধতির মধ্যে অনেক কিছু পড়ে, যেমন হতে পারে কোনো পার্টিকুলার জিওগ্রাফিক্যাল লোকেশন বা কোনো নির্দিষ্ট জায়গা যেখানে এই ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টটা করা হবে, এবং ঠিক কোন অডিয়েন্স টার্গেট করা হচ্ছে। হতে পারে কোনো প্রোডাক্ট বাচ্চাদের জন্য তৈরি করা, তাহলে বাচ্চারা হলো তার অডিয়েন্স, বাচ্চাদের এজ গ্রুপ দিতে হবে। আর যদি টিনেজারদের জন্য করা হয় তাহলে তাদের বয়স সেখানে দিয়ে তারপরে মার্কেটিংটি করতে হবে। তৃতীয় নম্বরে রয়েছে ডিজিটাল অডিয়েন্সেস, অর্থাৎ যারা মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা বলা যেতে পারে ইন্টারনেটের ব্যবহার করে। 3. ডিজিটাল ডিভাইসেস, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন ইত্যাদি। 4. ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ অ্যাপস বা ওয়েবসাইট। 5. ডিজিটাল মিডিয়া, অর্থাৎ অডিও মোডে যাবে নাকি ভিডিও মোডে যাবে, অথবা শুধু কোনো টেক্সট ফর্মে ডিজিটালি মার্কেটিং করা হবে। 6. ডিজিটাল ডেটা, অর্থাৎ ঠিক কোন কোন বিষয়ে তথ্যগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে পৌঁছানো হবে। 7 নম্বরটি হলো ডিজিটাল মার্কেটিং টেকনোলজি। এখনকার দিনে নানা রকমের টেকনোলজি অবস্থিত রয়েছে, ঠিক কোন টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করা হবে সেটিকে নির্দিষ্ট করা, যেমন এআই এর ব্যবহার হবে নাকি ম্যানুয়ালি মার্কেটিংটি করা হবে সেটা। জেনে নেব ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কী কী ধরনের পার্থক্য রয়েছে। প্রথমেই রয়েছে টাইপ অফ মার্কেটিং বা মার্কেটিংয়ের ধরন। ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এটি হলো সম্পূর্ণভাবে স্ট্রাকচার্ড এবং ক্লিয়ার অ্যাডভার্টাইজিং, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিংটি করতে অনেক লম্বা প্রক্রিয়ার পর সেটা করা সম্ভব হয়, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যখন তখন মার্কেটিংটি করা যায়, এবং নির্দিষ্ট কোনো ফরম্যাটও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে মানা হয় না। বাড়িতে যদি কোনো খবরের কাগজ থাকে, সেই খবরের কাগজ খুলে যত রকমের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে, সব নিয়ে যদি তুমি অ্যানালাইজ করো, দেখতে পাবে সবগুলো প্রায় একই রকমের কোনো স্ট্রাকচার ফলো করে করা হয়েছে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে তুমি সব প্রোডাক্টের জন্য বিভিন্ন কোম্পানি নানান রকমের স্ট্র্যাটেজি ব্যবহার করে, সাধারণত একই রকমের প্যাটার্ন দেখা যায় না। দ্বিতীয় পার্থক্যটি হলো ডাইরেকশন অফ কমিউনিকেশন। ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এটি হলো ইউনি ডাইরেকশনাল, অর্থাৎ ওয়ান টু মেনি। যেমন যখন তুমি টিভিতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখছো, সেখানে টিভি একটি মাধ্যম এবং সেই তরফ থেকে অনেকজন জনগণের কাছে একই সঙ্গে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং করা হচ্ছে। অপর দিকের জনগণ চাইলেও সেটার কোনো উত্তর দিতে পারছে না। ধরো তুমি টিভিকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে, টিভি কি পারবে তৎক্ষণাৎ সেটার উত্তর দিতে? সম্ভব নয়। বা সেম জিনিস অ্যাপ্লিকেবল খবরের কাগজের জন্য। তুমি খবরের কাগজে কিছু পড়লে, তোমার মনে কোনো প্রশ্ন জাগলো, সেটার উত্তর দেওয়ার জন্য কেউ সেখানে অবস্থিত নেই। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য এটি হলো মাল্টি ডাইরেকশনাল, অর্থাৎ মেনি টু মেনি। তুমি কোনো ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট দেখলে সেটার কমেন্ট বক্সে গিয়ে তুমি তোমার প্রশ্নগুলো রাখতে পারো, সেখান থেকে প্রয়োজনীয় উত্তরগুলো পেয়ে যাবে। তারই পাশাপাশি
অন্যান্য জনগণও তোমার সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল। তৃতীয় নাম্বারটি হচ্ছে শিডিউলিং। ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এটি একটি লং টার্ম বা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, যেখানে আজকে কোনো কোম্পানি ভাবলো যে তারা তাদের পণ্যের জন্য কোনো মার্কেটিং করবে বা অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন করবে। আজকে ভাবা হলো, তার 2-3 দিন পরে তারা সেই ভাবনাটিকে কাগজে কলমে প্রকাশ করবে। তারও কিছুদিন সময় লাগবে সেটিকে প্রিন্ট আউট করতে, বা ধরো বিলবোর্ড বানাবে, সেটাও লাগাতে, টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য ভিডিওটি রেডি করতে। এই সমস্ত প্রক্রিয়া ভীষণই লং টার্ম। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আজকে ভাবা হলো সকালের সময় যে আমরা আমাদের কোম্পানির জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করব। দুপুরের মধ্যে সেই অ্যাডভার্টাইজমেন্টটা রেডি হয়ে যায় এবং তারপরে আমরা যখন ইচ্ছে সেটাকে পোস্ট করতে পারি। কমিউনিকেশন উইথ কাস্টমার। ট্রেডিশনালের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ প্রাইভেট বা গোপনীয়। ধরো তুমি কোনো দোকানে গেলে কোনো পণ্য ক্রয় করতে, কিন্তু পণ্যটা তোমার পছন্দ হলো না। তুমি যদি দোকানদারকে বলো যে এই পণ্যটি আমার পছন্দ হয়নি, দোকানদারও সেটা শুনলো, বা তুমি ক্রয় করার পরে কিছুদিন ব্যবহারের পরে দেখলে পণ্যটার মধ্যে কোনো ফল্ট আছে, তুমি সেটাকে রিটার্ন করতে গেলে এবং দোকানদারকে সেই বিষয়ে জানিয়ে আসলে। এই বিষয়ে সম্পূর্ণ কমিউনিকেশনটা হলো তোমার আর দোকানদারটার মধ্যে। তৃতীয় ব্যক্তি এই বিষয়ে কিচ্ছু জানে না। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে তুমি যদি কোনো পণ্য ক্রয় করো এবং সেটা তোমার পছন্দ না হয়, তুমি অনলাইন মাধ্যমে সবার সামনে সেই বিষয়টি তুলে ধরতে পারো এবং অন্যান্য কাস্টমাররাও তোমার কমেন্ট পড়ে তাদের সেই পণ্যটি ক্রয় করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। 5 নম্বরটি হলো অ্যাভেলেবিলিটি। ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যতক্ষণ কোনো ব্যক্তি বাড়ির বাইরে রয়েছে, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার্স 9 থেকে 6 ঘন্টা এরকম বলা যেতে পারে, ততক্ষণই সে ট্রেডিশনাল মার্কেটিংটি তার জন্য অ্যাপ্লিকেবল। কোনো কোম্পানি তো তার পণ্যের বিষয়ে কোনো পোস্টার কোনো মানুষের ঘরের ভেতরে লাগিয়ে যেতে পারবে না। তাই ট্রেডিশনাল মার্কেটিং শুধু বাড়ির বাইরেই কোনো পাবলিক প্লেসে লাগানোর জন্য বা ব্যবহার করার জন্য হয়ে থাকে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে 24x7 অর্থাৎ সপ্তাহে 7 দিন 24 ঘন্টা এটি অ্যাভেলেবেল, এবং যখন তখন যে কোনো ব্যক্তি মোবাইল বা অন্যান্য ডিভাইস ব্যবহারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর টার্গেটেড অডিয়েন্স হতে পারে। 6 নম্বরটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ট্রেডিশনাল মার্কেটিংয়ের জন্য সবসময় বিভিন্ন ফর্মাল, লিগ্যাল, অফিসিয়াল এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয়। ফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে হলো ভদ্র ভাষা, যেগুলো বইয়ের ভাষায় ব্যবহার করা হয় ওগুলো। আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়। যেমন আমরা যেরকম ভাষায় কথাবার্তা বলি বন্ধুদের সাথে বাড়িতে, সেটাতে কোনো সাধু ভাষা ব্যবহার করা হয় না, আমরা চলিত ভাষায় কথা বলি। এরকম ভাষা ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবহার করা যায়। শেষ পার্থক্যটি হলো রেসপন্স টাইম। ট্রেডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে সাধারণ জনগণ অর্থাৎ অডিয়েন্স বা কাস্টমারদের রেসপন্স করতে অনেকটা সময় লেগে যায়। এর কারণ হলো যখন আমরা টিভিতে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখি অথবা রেডিওতে শুনছি বা খবরের কাগজে দেখছি, আমরা তখন শুধুমাত্র সচেতন হচ্ছি কোনো পণ্যের বিষয়ে। তারপরে আমরা যখন বাইরে যাব দোকানে, তখন পণ্যটি কেনার জন্য ভাববো। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যখনই আমাদের কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, তার সঙ্গে কিন্তু একটা অপশান থাকে যে পারচেস নাও বা বাই নাও। আমরা তৎক্ষণাৎ সেই প্রোডাক্টটা চাইলে ক্রয় করতে পারি। তাই খুব দ্রুততার সাথে রেসপন্স হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে তুমি দেখবে কোনো আবেগবশত কোনো প্রোডাক্ট পারচেস করার পরে ভাবলো এই পণ্যটার সেই ব্যক্তিটির কাছে কোনো গুরুত্ব নেই, যতটা অ্যাডভার্টাইজমেন্টটা দেখার সময় মনে হয়েছিল যে হ্যাঁ, আমার এই পণ্যটি ক্রয় করতে হবে। কোনো কিছু না ভেবে হঠাৎ ঝোঁকের বশে কোনো পণ্য ক্রয় করার পরে আবার অনুশোচনাও হয়। ডিজিটাল মার্কেটিংয়ের বিবর্তন বা ইভলিউশন অফ ডিজিটাল মার্কেটিং। এর মানে হলো কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের উৎপত্তি হয়েছে। প্রাচীন যুগে আমাদের কাছে শুরুতেই ছিল ট্রেড এরা। এটাকে আমরা বলতে পারি এক্সচেঞ্জ এরা। অর্থাৎ আমার কাছে কিছু পণ্য আছে এবং আমার পরিচিত অন্যজনের কাছে কিছু পণ্য রয়েছে, আমরা নিজেদের মধ্যে পণ্যটি বিনিময় করে নিলাম। ধরো কেউ একজন চাষবাস এর মাধ্যমে শুধুমাত্র
চাল উৎপাদন করলো এবং অন্যজন ডাল উৎপাদন করলো এবং তারা নিজেদের মধ্যে সেটাকে বিনিময় করলো। নিজের খাওয়ার জন্য পরিমাণ মতন চাল রেখে বাকি চালটা বিনিময় করে তার পরিবর্তে ডাল নিল এবং এখন দুজনের কাছেই চাল ডাল দুটো জিনিসই রয়েছে। এই সময়কালটাকে আমরা জানি ট্রেড এরা হিসাবে। এর পরের যে এরাটা রয়েছে সেটা হলো প্রোডাকশন এরা। প্রোডাকশন এরার কি পয়েন্টগুলো হলো, এখানে অনেক বেশি পরিমাণে উৎপাদন করা হয় এবং খুব কম দামে উৎপাদন করা হয়। আমরা এটা সকলেই জানি যে যদি পণ্যের উৎপাদন পরিমাণ বাড়িয়ে দিই আমরা, তাহলে খরচ অনেকটা কমে যায়। এই সময় বিভিন্ন কোম্পানিরা চেষ্টা করতো অনেক বেশি সংখ্যক কোনো পণ্য উৎপাদন করতে, যাতে পণ্য উৎপাদনের খরচটা কম হয় এবং মার্কেটে কম দামে পণ্যটা সরবরাহ করতে পারে। কিন্তু এই এরাটা খুব বেশি দিন চলে না এবং সমস্ত ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়। তারপরে আসে প্রোডাক্ট এরা। যখন বিভিন্ন ধরনের কোম্পানিরা বা ব্যবসাদাররা বুঝতে পারে আমরা শুধু বেশি পরিমাণে পণ্যদ্রব্য উৎপাদন করছি খরচ কম করার জন্য, কিন্তু আমরা হয়তো ভালো কোয়ালিটির প্রোডাক্ট উৎপাদন করতে পারছি না, এরপর তারা প্রোডাক্ট এরাতে গিয়ে ফোকাস করে উন্নত মানের প্রোডাক্ট তৈরি করার ওপরে। কিন্তু এই এরাটাও বেশি দিন চলে না, তারপরে আসে নতুন এরা, সেটি হলো সেলস এরা। যখন বিভিন্ন ব্যবসাদাররা ভাবে যে আমরা ভালো কোয়ালিটির পণ্য তো উৎপাদন করছি কিন্তু ক্রেতাদেরকে সেই বিষয়ে সচেতন করছি না, হয়তো সচেতনতার অভাবে আমাদের পণ্যের বেশি বিক্রয় হচ্ছে না, বা তারা বেশি পরিমাণে জানতে পারছে না যে এই ধরনের পণ্য বাজারে অবস্থিত এবং তাই তারা ক্রয় করছে না। তাই সেলস এড়াতে তারা শুরু করে প্রমোশন বা অ্যাডভার্টাইজিং করা এবং জনগণকে সচেতন করা যে এই ধরনের প্রোডাক্টগুলি বাজারে অবস্থিত হয়েছে, তারা চাইলে ক্রয় করতে পারে। কিন্তু সেলস এরাও খুব বেশি দিন স্থায়ী হয়নি এবং ব্যর্থ হয়েছে। তারপরে আসে মার্কেটিং এরা। যখন ব্যবসাদাররা বুঝতে পারে এতদিন ধরে তারা প্রোডাকশন করছিল, তারপরে প্রোডাক্ট এরা ছিল, সেলস এরা, ব্যবসাদারেরা নিজেদের পছন্দ মতনই বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী উৎপাদন করছিল এবং বিক্রয় করার চেষ্টা করছিল। মার্কেটিং এরা থেকে তারা বুঝতে পারে যে কাস্টমারদের মতামত জানতে হবে এবং সেই অনুযায়ী প্রোডাকশন করতে হবে। শুরুতেই যে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম, মার্কেটিংয়ের প্রথম কাজ হলো সার্ভে করা, যে জনগণের মধ্যে কোনো পণ্যের কতটা চাহিদা রয়েছে। প্রথমে জনগণের কাছ থেকে জানতে হবে যে তারা ঠিক কী ধরনের পণ্য পেতে আগ্রহী, তারপরে তাদেরকে প্রোডাকশন করতে হবে এবং সচেতন তো অবশ্যই করতে হবে যে বাজারে এই প্রোডাক্টটি অবস্থিত রয়েছে, তারপরে বিক্রয় কার্য এবং সবশেষে কাস্টমাররা কতটা স্যাটিসফাইড বা সন্তুষ্ট সেই বিষয়ে খবরাখবর নিতে হবে। যদি এটা দেখা যায় যে কাস্টমাররা সন্তুষ্ট নয়, তাহলে পণ্যটির মধ্যে কী কী পরিবর্তন আনা দরকার সেই বিষয়ে আবার সার্ভে করে সেটাকে করা হয়ে থাকে। মার্কেটিং এরাটা সফল হয় এবং তারপরে মার্কেটিং এরার সঙ্গে এক এক করে নতুন নতুন এরা যুক্ত হতে থাকে। যেমন তারপরে আসে রিলেশনশিপ এরা। এখানে ব্যবসাদাররা বুঝতে পারে কোনো একটা পণ্যের জন্য প্রথমবার প্রচার করা হলো কাস্টমারদের কাছে, কাস্টমাররা সেই পণ্যটা ক্রয়ও করলো, কিন্তু তারপরে তাদের সাথে কোনো সম্পর্ক বজায় রাখা হলো না। তাই কি হলো, কাস্টমাররা তাদের অর্থাৎ কোম্পানির অন্যান্য যে কম্পিটিটর আছে বা প্রতিদ্বন্দ্বী আছে তাদের পণ্য ক্রয় করতে শুরু করলো। তাই এখন ব্যবসাদাররা বুঝলো যে তাদেরকে মার্কেটিং এরা তো রাখতেই হবে, তার সঙ্গে কাস্টমারদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করে চলতে হবে। যেমন ধরো কোনো একটা কাস্টমার টিভি ক্রয় করলো স্যামসাং কোম্পানির, সেই টিভিটি কম করে 10 বছর চললো, তারপরে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে সার্ভিসিং করতে যদি কোম্পানি থেকে লোক এসে সেটা বিভিন্ন ধরনের সার্ভিসিংয়ের প্রোডাক্ট দিয়ে কম খরচে সার্ভিসিং করে সারিয়ে তোলে টিভিটাকে, তাহলে কাস্টমারদের মধ্যেও কোম্পানির প্রতি একটা লয়ালিটি তৈরি হয়ে যাবে এবং অন্যান্য ধরনের পণ্য যেমন ফ্রিজ, ওয়াশিং মেশিন, এগুলোও তখন ভাববে যে এই পার্টিকুলার কোম্পানি থেকেই ক্রয় করি, তখন কাস্টমাররা তার প্রতিদ্বন্দ্বীর কাছে আর যাবে না। রিলেশনশিপ এরার পরে আসে সব শেষে ডিজিটাল এরা, যেটা এখনও চলছে। শুধু মার্কেটিং এরা বলতে আমরা বুঝি ট্র্যাডিশনাল মার্কেটিং, যেটা কিছুক্ষণ আগে আমরা জানলাম,
আর ডিজিটাল এরার মধ্যে ডিজিটাল ওয়েতে যখন মার্কেটিং করা হয় সেটা ডিজিটাল মার্কেটিং। অনলাইনের মাধ্যমে যখন সেই মার্কেটিং প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় তখন তাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল এরা। ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা বা অপরচুনিটিস অফ ডিজিটাল মার্কেটিং। প্রথমে রয়েছে রিচিং আউট টু নিউ সেট অফ প্রসপেক্টস অ্যান্ড লিডস। লিডস কথাটির মানে হলো যে কাস্টমার হয়নি কিন্তু কাস্টমার হতে চলেছে। যেমন ধরো তুমি কোনো মোবাইল ফোন কিনতে একটি শোরুমে পৌঁছালে এবং শোরুমের যে সেলস টিম আছে তোমাকে নানান ধরনের মোবাইল ফোন দেখাচ্ছে। এই মুহূর্তে তুমি হলে তাদের কাছে একটি লিডস। তুমি কাস্টমার হওনি কিন্তু হতে চলেছো। যেই মুহূর্তে তুমি পণ্যটা ক্রয় করে নেবে তখনই তুমি লিডস থেকে কাস্টমারে পরিবর্তিত হয়ে যাবে। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অবশ্যই নতুন নতুন কাস্টমারদের কাছে পৌঁছানো যায়, কারণ এখনকার দিনে প্রায় সকলের কাছেই মোবাইল ফোন থেকে শুরু করে ইন্টারনেট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের অ্যাকাউন্টস রয়েছে। তাই এটি খুব সহজ পদ্ধতি যে মাধ্যমে আমরা অনেক সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছাতে পারি। দ্বিতীয়টি হলো ইমপ্রুভিং কাস্টমার কানেক্ট, অর্থাৎ কাস্টমারদের সাথে ভালো কানেক্টিভিটি বাড়ানো। ডিজিটাল মাধ্যমে যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে আমাদের কাছে, আমরা সেখানে যদি ক্লিক করি আমাদের কাছে নানান ধরনের তথ্য এসে হাজির হয়। যেমন আমরা জানতে পারি সেই প্রোডাক্টের বিষয়ে, কালার, ফিচার্স আরও নানান কিছু। এর মাধ্যমে কি হয়, আমরা অনেকক্ষণ ধরে এঙ্গেজ থাকি সেই প্রোডাক্টের জন্য এবং আমরা সেটিকে ক্রয় করতেও ইচ্ছুক হই। কিন্তু এবার ধরো তুমি কোনো অফলাইন দোকানে গেলে কোনো একটি পার্টিকুলার পণ্য ক্রয় করতে বা পারচেস করতে, সেই দোকানদার কিন্তু প্রথমে একটু ইন্টারেস্টেড হবে তোমাকে সেই জিনিসটি দেখাতে, কিন্তু তুমি যদি বেশি প্রশ্ন করা শুরু করো সে বিরক্ত হয়ে যাবে, তোমাকে আরও বিস্তারিতভাবে পণ্যটির বিষয়ে ইনফরমেশন বা তথ্য দিতে চাইবে না। তৃতীয়টি হচ্ছে ইনক্রিজিং অ্যাভেলেবিলিটি। ধরো কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুমি একটি পণ্য দেখতে পেলে এবং পণ্যটি দেখে তোমার পছন্দ হয়ে গেল। তুমি সেই দেওয়ার লিঙ্কে ক্লিক করে পণ্যটির ওয়েবসাইটে পৌঁছে গেলে এবং দেখলে পণ্যটির যে দাম রয়েছে তা অনেকটা বেশি। তখন তুমি কি করতে পারো, সেই পণ্যটি অন্য অন্য সাইডে আবার সার্চ করে দেখতে পারো এবং যেখান থেকে তুমি একই রকমের পণ্য একটু কম দামে পাচ্ছ বা একটু ভালো কোয়ালিটি তোমার সুবিধা মতন যেরকম তোমার ইচ্ছা সেরকম যদি পাচ্ছ, সেখান থেকে তুমি ক্রয় করবে। তার মানে আমাদের কাছে এখন অনেক রকমের অপশান আছে যেখান থেকে আমরা পণ্যটি ক্রয় করতে পারি। কিন্তু একই জিনিস ধরো তুমি ট্রেডিশনাল ওয়েতে যাচ্ছ, কোনো একটা দোকানে গেলে সেখানে পছন্দ হলো না, সেখানে সামনাসামনি মুখের ওপর বলে আসতেও খারাপ লাগে যে আমি অন্য অন্য দোকান ঘুরে আসছি তারপর আবার এখান থেকে দেখছি। এবার তুমি প্রথম দোকানে যেখানে গেলে সেখানে পণ্যটি তুমি দেখার পরে ভাবলে আরও কয়েকটি দোকান ঘুরে আসি, কিন্তু আরও কয়েকটি দোকান ঘোরার পর তোমার মনে হলো যে প্রথম দোকানটিই ভালো ছিল। এবার তোমার সেখানে আবার ফিরে আসতে একটু সংকোচ বোধ হবে। অনলাইনে কিন্তু এ ধরনের কোনো বিষয় নেই। 4 নাম্বারটি হচ্ছে মাল্টিপল প্রাইসিং অপশনস, মানে হলো একাধিক দামের অপশন। এই বিষয়ে আমরা সকলেই জানি যে অফলাইন কোনো পণ্য দ্রব্য যদি তো আমরা দোকান থেকে ক্রয় করতে যাই তার তুলনায় অনলাইনে জিনিসপত্রের দাম অনেক সস্তা হয়। এর কারণ হলো তাদের কোনো স্টোরেজ কস্ট নেই এবং তারা সরাসরি ফ্যাক্টরি থেকে উৎপাদনের পরে সেই পণ্যটি কাস্টমারের কাছে পৌঁছে দিতেও সক্ষম হয়, তাই পণ্যের দাম অনেকটাই কম থাকে। এবার ধরো গরমের দিনে কোনো একজন ব্যক্তি এসি ক্রয় করতে চায়, অফলাইন দোকানে কি হবে, তাকে ডাউন পেমেন্ট করতে হবে, কারণ সেখানে বিশ্বাসযোগ্যতার একটু অভাব থাকে। যারা ব্যবসায়ী তারাও পণ্যটি সম্পূর্ণ জিরো পেমেন্টে প্রদান করতে চায় না। কিন্তু অনলাইনে পেমেন্ট করার বিভিন্ন রকমের অপশান থাকে। প্রথমত কম দামে জিনিসটি পাওয়া যাচ্ছে, দ্বিতীয়ত ইএমআই সিস্টেমে আমরা চাইলে ক্রয় করতে পারি এবং তারই সাথে সাথে মাঝে মধ্যে ডিসকাউন্ট অফার চলে, নানা রকমের সেল চলে। সেই সময় যদি আমরা ক্রয় করি তাহলে আমরা অনেক কম দামেও পণ্যটি ক্রয় করতে পারি। 5 নম্বর পয়েন্টটি হলো রিচিং ইন্টারন্যাশনাল কাস্টমার্স বা মার্কেটস, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাওয়া। ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি, সেখানে তো কোনো বাউন্ডারি বা বর্ডার নেই বা আমাদের পাসপোর্ট ভিসাও দরকার হয় না কোনো অন্য দেশে পৌঁছানোর জন্য। বিক্রেতারাও যেমন এই সুযোগটি পায় যে কোনো আন্তর্জাতিক কাস্টমারকে তাদের পণ্য বিক্রয় করার, এবং ক্রেতা হিসাবে আমরাও সেই সুবিধাটা পাই আন্তর্জাতিক কোনো পণ্য ক্রয় করার, যেটা ট্রেডিশনাল মাধ্যমে বা অফলাইন মাধ্যমে সম্ভব নয়। জেনে নেব ডিজিটাল মার্কেটিংয়ে কী কী অসুবিধা বা চ্যালেঞ্জেস রয়েছে। প্রথমেই রয়েছে ইনভেস্টমেন্ট। আমরা জানি যে ট্রেডিশনাল মাধ্যমের থেকে ডিজিটাল মার্কেটিংয়ে অ্যাডভার্টাইজমেন্ট করার কস্ট বা খরচ অনেকটাই কম হয়।
কারণ সেখানে অনেক দীর্ঘমেয়াদী সময় ব্যয় করতে হয় না। তার পাশাপাশি মানুষজন কম লাগে, যেহেতু আমরা ডিজিটালের মাধ্যমে সমস্ত কিছু হ্যান্ডেল করছি। তাই অনেক সেলসম্যান বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য আলাদা যে হায়ার করা হয়, তাদেরকে এমপ্লয়িজদেরকে কম পরিমাণে হায়ার করতে হয়, তার মানে স্যালারিও কম দিতে হবে এবং খরচটাও কম হবে। তার পাশাপাশি প্রিন্টিংয়ের খরচ এসবও বেঁচে যায়। কিন্তু ডিজিটাল মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং করার জন্য ইনফরমেশন টেকনোলজিতে একটা ভালো পরিমাণে ইনভেস্ট করতে হয়। কিন্তু বর্তমানে সেটাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে কম খরচায় ইনফরমেশন টেকনোলজি আরও উন্নতভাবে ব্যবহার করা যাবে এবং ডিজিটাল মার্কেটিংয়ে সেটা প্রয়োগ করা যাবে। ২ নম্বরে রয়েছে অ্যাডপশন। এখনও অনেক কোম্পানি রয়েছে যারা ট্রেডিশনাল ওয়েতে মার্কেটিং করা পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ দীর্ঘকাল ধরে তারা এটাই অবলম্বন করে এসেছে। তারা অভ্যস্ত নয় কীভাবে ডিজিটাল ওয়েতে মার্কেটিং করা যায়। তাই নতুন কিছু অ্যাডাপ্ট করা বা রপ্ত করা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তৃতীয়টি হচ্ছে রিসোর্স। এটা অবশ্যই দরকার কোনো একটা কোম্পানিতে। শুধু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বাইরের কোনো কোম্পানিকে টাকা দিয়ে মার্কেটিং করানোটা যথেষ্ট নয়। ইন্টারনালি একটা টিম গঠন করতে হয় যে পর্যালোচনা করবে বা সব সময় পর্যবেক্ষণ করবে কিভাবে এই ডিজিটাল ওয়েতে মার্কেটিংয়ের কাজকর্মটা সম্পাদন করা হচ্ছে। কারণ যদি সঠিকভাবে মার্কেটিংয়ের কাজটা করা না হয়, সার্ভেতে কাস্টমারদের থেকে ভালো মতন ফিডব্যাক কালেক্ট করা না যায় এবং পণ্য সম্পর্কে কাস্টমাররা যদি সচেতন না হয়, তাহলে পণ্য উৎপাদন করার পরে সেটা অবিক্রিত অবস্থায় থেকে যাবে এবং উৎপাদনকারীরা ক্ষতির সম্মুখীন হবে। এরপরে রয়েছে ট্রেনিং। অবশ্যই কর্মচারীদেরকে উপযুক্ত ট্রেনিং করানো দরকার, কিভাবে তারা এই ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ প্রক্রিয়াটি হ্যান্ডেল করবে বা দেখাশোনা করবে। এরকম অনেক কর্মচারী রয়েছে যারা এসব বিষয়ে পারদর্শী নয়। তাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে ভালো মতন বুঝিয়ে ট্রেনিং দেওয়া অনেকটাই চ্যালেঞ্জিং। ৫ নম্বর পয়েন্টটি হলো ইন্টিগ্রেশন। এর মানে হলো বিভিন্ন ধরনের টিমের মধ্যে সমন্বয় সাধন। ধরো অনলাইনে তুমি কোনো প্রোডাক্ট অর্ডার করলে মানে তোমাকে নির্দিষ্ট একটি টাইম পিরিয়ডের পরে সেই পণ্যটার ডেলিভারি দেওয়া হবে, ধরো ১ সপ্তাহ। এর জন্য যেই টিমটি অর্ডার গ্রহণ করলো তাকে তৎক্ষণাৎ যেই টিমটি পণ্যটি তৈরি করে তাকে জানাতে হবে যে এরকম একটি অর্ডার এসেছে, অথবা সেই ফ্যাক্টরি থেকে বা ওয়্যারহাউস থেকে পণ্যটি নিয়ে তোমার কাছে পার্টিকুলার লোকেশনে পৌঁছে দেওয়ার জন্য অন্য একজন টিমকে কাজ করতে হবে। এদের মধ্যে যদি সঠিকভাবে কমিউনিকেশন না হয়, তাহলে কিন্তু কাস্টমাররা স্যাটিসফাই হবে না দেরিতে কোনো পণ্য পাওয়ার জন্য। অথবা অনেক সময় এটাও দেখা যায় যে ভুল পণ্য গ্রহণ করা হয়েছে, তখন আমরা আবার কী করি, পণ্যটাকে রিটার্ন করে দিই। এই সমস্ত বিষয় হঠাৎ হয়, কিন্তু যদি এইগুলোই রেগুলার হতে থাকে তাহলে লোকের ভরসা ডিজিটাল ওয়ে থেকে উঠে যাবে এবং আবার তারা পুরনো ট্রেডিশনাল মাধ্যমে ফিরে যেতে চাইবে। শেষ পয়েন্টটি হলো স্ট্যাবলিশিং আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যে পরিমাণে খরচ ডিজিটাল মার্কেটিংয়ের জন্য করা হবে, সেটা যদি রিটার্ন না পায়, রিটার্ন অর্থাৎ কাস্টমাররা যদি প্রোডাক্টটি ক্রয় না করে, তাহলে সেটাকে রিটার্ন হিসাবে গণ্য করা হবে না এবং পুরো টাকাটাই জলে যাবে। তাই এটি একটি ভীষণ চ্যালেঞ্জিং বিষয়। ডিজিটাল মার্কেটিং ল্যান্ডস্কেপ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষে ডিজিটাল মার্কেটিংয়ের চিত্রটি ঠিক কীরকম। অন্যান্য দেশের মতন আমাদের দেশেও বিভিন্ন সার্চ ইঞ্জিনে তথ্য সার্চ করার প্রচলন রয়েছে। সার্চ ইঞ্জিন অর্থাৎ গুগল, ইয়াহু, এরকম বিভিন্ন ধরনের জায়গা যেখানে আমরা কোনো কিছু সার্চ করতে পারি তাদেরকে বলা হয় সাধারণত সার্চ ইঞ্জিন। যখন আমরা কোনো তথ্য সার্চ ইঞ্জিনে, ধরা যাক গুগলে কিছু সার্চ করলাম আমরা কোনো তথ্য, সেই তথ্যের পরিপ্রেক্ষিতে অনেক ধরনের লিঙ্ক আসে যেগুলো হাইপার লিঙ্ক করা থাকে। সেখানে ক্লিক করলে আমরা অন্য কোনো ওয়েবসাইটে পৌঁছে যাই। ধরো এমন কোনো তথ্য তুমি সার্চ করলে যেটা কোনো পণ্যের নাম বা কোনো সার্ভিসের নাম। ধরা যাক তুমি সার্চ করলে রেস্টুরেন্ট নিয়ার মি। সেখানে তোমার বাড়ির আশেপাশে যত রকমের খাওয়ার দোকান বা রেস্টুরেন্ট আছে, সেগুলো আসার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু একটা লিঙ্কও চলে আসবে, যেখানে গিয়ে তুমি ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবে সেই পার্টিকুলার রেস্টুরেন্টটা ঠিক কেমন, কী কী ধরনের মেনু অ্যাভেলেবেল, কাস্টমার রেটিংস বা রিভিউ ঠিক কেমন রয়েছে।
এরকম নানান ধরনের তথ্য তোমার সামনে চলে আসবে। এই সার্চ ইঞ্জিনটা কাজ করে নানানভাবে অ্যালগোরিদমের ভিত্তিতে। যেমন ধরো, প্রথমত দেখাবে যখন তুমি সার্চ করলে রেস্টুরেন্টস নিয়ার মি, এক এক করে সেই হিসাবে সিরিয়ালি দেখাবে 1 2 3 4, যেটা সব থেকে কাছে হবে তোমার বাড়ি সেটা 1 নম্বরে, তারপরে আসবে আরেকটু দূরে, আরেকটু দূরে, এরকম করে সিরিয়ালি এক এক করে তোমার কাছে অপশানগুলি দেখাবে। বা তুমি কোনো খাবারের নাম লিখেই সার্চ করলে তাহলে এবার সিরিয়াল নাম্বারটা অন্যরকম হয়ে যাবে। যেই দোকানে সেই পার্টিকুলার খাবারটি সবথেকে বেশি জনপ্রিয় তোমার আশেপাশে, সেটার নাম আগে দেখাবে, তারপরে এক এক করে একটু কম প্রসিদ্ধ বা জনপ্রিয়, এইভাবে লিস্টটা তৈরি হয়ে যাবে। এই পুরো বিষয়টি কাজ করে রেটিংস, রিভিউ আর কতটা সময় একজন সার্চার সেই পার্টিকুলার ওয়েবসাইটে দিচ্ছে সেটার ওপরে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রযুক্তিও চলে এসেছে এসব সার্চিংয়ের জন্য, যেখানে তুমি যে কোনো ধরনের উত্তর পেয়ে যাবে এবং সবথেকে বেস্ট অ্যান্সারটা পাবে। তারই পাশাপাশি উত্তরগুলো অনেকটা কাস্টমাইজ ওয়েতে আসে। যেমন ধরো, তুমি একজন স্টুডেন্ট বা ছাত্র হিসাবে সার্চ করলে ডিজিটাল মার্কেটিং, তোমার কাছে সে সমস্ত তথ্যগুলো আসবে যেগুলো তোমার সিলেবাসের অন্তর্গত বা যেগুলো তোমাকে পড়াশোনা করতে হবে। হয়তো কোনো বইয়ের পিডিএফ আসলো বা এরকম। বা একজন ব্যবসায়ী, সে সার্চ করলো ডিজিটাল মার্কেটিং, তার কাছে চলে আসে বিভিন্ন ধরনের লিঙ্ক যারা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস প্রোভাইড করে এবং তার ব্যবসার জন্য সে সেগুলোর মধ্যে একটিকে নির্বাচন করতে পারে। অর্থাৎ দুজনের একই জিনিস সার্চ করলে সার্চ ইঞ্জিনে কিন্তু দুজনের কাছে আলাদা রকমের উত্তর আসলো। এটা নির্ভর করে কে কীরকম ধরনের উত্তর আশা করছে। এবার সার্চ ইঞ্জিন কীভাবে বুঝবে যে তুমি ঠিক কে এবং তুমি কী ধরনের উত্তর আশা করছো? তোমার বিভিন্ন তথ্য তুমি অলরেডি ফোনকে দিয়ে রাখছো, যেমন তোমার বয়স কত, বা তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনস থেকে অলরেডি জানে যে তোমার বয়স কীরকম এবং তুমি ঠিক কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছো। তাই তোমার জন্য অন্যরকম উত্তর এবং যারা ব্যবসা করে তাদের জন্য অন্য ধরনের উত্তর আসে। আমাদের দেশেও নানানভাবে ডিজিটাল মার্কেটিংয়ের চল তো রয়েছে। যেমন ধরো, তুমি কোনো ভিডিও দেখছো ইউটিউবে বা ফেসবুকে, তার মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট আসলো, সেখানে কোনো পণ্যের বিষয়ে তোমাকে জানিয়ে দিয়ে গেল। কোনো কসমেটিক্স হতে পারে, বা ধরো কোনো শেয়ার মার্কেটে কীভাবে তুমি ইনভেস্ট করবে সেই বিষয়ে কোনো অ্যাপ্লিকেশনের বিষয়েও তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়ে গেল। ভ্লগ হলো, ব্লগ হলো, কোনো অডিও হতে পারে বা কোনো ইমেজ, এরকম নানানভাবে ডিজিটাল মার্কেটিং করা হয়ে থাকে। কখনো তো এরকমও হয় যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে কোনো ভিডিওর মাঝখানে কোনো প্রোডাক্টের প্রমোশন করিয়ে নেওয়া হলো। কিন্তু এটা বলা যায় যে আমাদের দেশ ভারতবর্ষে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংই প্রচলিত রয়েছে এরকমটা নয়। আমাদের এখানে ট্রেডিশনাল প্লাস ডিজিটাল দুটোরই ব্যবহার যথেষ্টভাবে হয়। হয়তো এরকম হতে পারে সুদূর ভবিষ্যতে শুধু ডিজিটাল ওয়েই থাকবে মার্কেটিং এসব করার জন্য, কিন্তু বর্তমানে তো ট্রেডিশনাল প্লাস ডিজিটাল দুটোই রয়েছে, যেটা ইয়াং জেনারেশনের সঙ্গে সঙ্গে মিডিল এজ বা বয়স্ক মানুষদের জন্য যথেষ্ট উপযুক্ত। এখন আমরা জেনে নেব বিভিন্ন টার্মিনোলজিস বা টার্মস যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ে প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে। প্রথমেই রয়েছে মোবাইল মার্কেটিং। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে একই জিনিস যদি তুমি তোমার কম্পিউটার বা ল্যাপটপ আর মোবাইল ফোনে সার্চ করো, দুটোতে আলাদা রকমের অ্যান্সার্স আসে বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে? এমনকি কিছু কিছু মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা হয় মোবাইল ফ্রেন্ডলি। যেমন ধরো রিলস, যেটা লম্বায় একটু বড় হয় এবং চওড়ায় ছোট হয়, সেটা পার্টিকুলারলি মোবাইল অ্যাডভার্টাইজমেন্টের জন্যই তৈরি করা হয়। তাই এই টার্ম মোবাইল মার্কেটিংটির মানে হলো যখন মোবাইলের মাধ্যমে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের জন্য কোনো নতুন ধরনের স্ট্র্যাটেজি ইউজ করা হয় তাকে বলা হয় মোবাইল মার্কেটিং। যেখানে গুরুত্বপূর্ণ দুটো জিনিস দরকার, সেটা হলো মোবাইল ফোন এবং ইন্টারনেট। তার পাশাপাশি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা ইউজ করতে পারি। এরপরে রয়েছে ইমেল মার্কেটিং। যখন কোনো গুরুত্বপূর্ণ তথ্য ইমেলের মাধ্যমে আমাদের কাছে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় ইমেল মার্কেটিং। যেমন ধরো, তুমি কোনো ই-বুক অ্যাপ্লিকেশনে লগ ইন করলে এবং সেখানে তোমার ইমেল আইডিটা প্রোভাইড করলে এবং তারা কন্টিনিউয়াসলি তোমাকে ইমেলে নতুন নতুন কোনো বই লঞ্চ হলে পাঠাতে থাকলো। এটা হলো অনেকটা নোটিফিকেশন আসার মতন।
কিন্তু ইমেল মার্কেটিং করার একটি অসুবিধা হলো সাধারণত মানুষ খুব কম ইমেলটা খুলে দেখে। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন অভ্যস্ত খুলে দেখতে, কিন্তু ইমেলটা খুব দরকার ছাড়া খুলে দেখা হয় না। তাই অনেক সময় দেখা যায় যে প্রচুর ইমেল জমা হয়ে গেছে কিন্তু কোনোটাই পড়া হয়নি। নর্মাল ইমেল মার্কেটিং কিন্তু স্প্যাম ইমেলের থেকে আলাদা। সেক্ষেত্রে কোনো প্রতারণা ছক করা হয়, কিন্তু ইমেল মার্কেটিং শুধুমাত্র সচেতন করার জন্য যে এই ধরনের কোনো পণ্য রয়েছে বা গিয়ে তুমি দেখতে পারো। এরপরে রয়েছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্টের মানে হলো কোনো গল্প তৈরি করা। যেমন ধরো কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে কিন্তু তার মধ্যে কোনো গল্প আছে যেটা ইন্সপায়ার করছে কাস্টমার্সদেরকে এবং তারা সেই প্রোডাক্টটি ক্রয় করতে আগ্রহী হচ্ছে। যেমন ধরো কোনো চা বা কফির অ্যাডভার্টাইজমেন্টে এটা দেখানো হলো যে কোনো একজন ব্যক্তি কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে, তারপর সে এক কাপ চা বা কফিতে চুমুক দিল, হঠাৎ করে খুব এনার্জি ফিরে পেল। এর মানে একটা গল্প বা এরকম দেখানোও হয়ে গেল, তার সঙ্গে অ্যাডভার্টাইজমেন্টও করা হয়ে গেল। কন্টেন্ট মার্কেটিংয়ের মধ্যে বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন ব্লগস, ভ্লগস, ই বুকস, অনলাইনে বিভিন্ন কোর্সেস, পডকাস্ট ইত্যাদি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে যখন মার্কেটিং করা হয় তখন তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই পদ্ধতিটি ব্যবহার করে খুব সহজেই কাস্টমারদের কাছে পৌঁছানো যায়। এরপর রয়েছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এর মানে হলো আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তিকে নিজেদের আদর্শ মনে করি এবং তাকে ফলো করি। এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম প্রচুর ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা নিজেদের আদর্শ মনে করি বা ফলো করি। কমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমাদের পিএমকে বা সিএমকে, অথবা কোনো ক্রিকেটার বা কোনো বলিউড হিরো বা টলিউড হিরো। এই সকল ব্যক্তি যখন কোনো পণ্যদ্রব্যের অ্যাডভার্টাইজমেন্ট করে বা মার্কেটিং করে তখন অনেক বিপুল সংখ্যক লোক সেটাকে ভরসা করে এবং ক্রয় করতে আগ্রহী হয়। এই জন্য আবার ইনফ্লুয়েন্সারদেরকে নির্দিষ্ট পরিমাণে টাকাও দেওয়া হয়ে থাকে। এরপরে রয়েছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এটা অনেকটা রেফারেন্সের মতন। ধরো তোমার একজন পরিচিত ব্যক্তি রয়েছে, সে তোমাকে কোনো একটি পণ্যের বিষয়ে বলল এবং তাকে যেহেতু তুমি চেনো তার কথা বিশ্বাস করে তুমি পণ্যটি ক্রয় করতে আগ্রহী হলে এবং পণ্যটি ক্রয় করলে, এবং তার পরিবর্তে সেই ব্যক্তিটি একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন পেল পার্টিকুলার সেই কোম্পানির থেকে বা বিক্রেতার থেকে। ডিজিটালি এই কাজটি কিভাবে সম্ভব? যখন তুমি কোনো পার্টিকুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছো, ধরো ফেসবুক ব্যবহার করছো, সেখানে তুমি কোনো একটি পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট দেখলে এবং সেখান থেকে তুমি সেটাকে ক্রয় করলে, তাহলে এখানে তোমাকে শো কে করলো? ফেসবুক। তাই ফেসবুক একটা কমিশন পাবে এবং এই প্রসেসটাকে বলা হয় অ্যাফিলিয়েটেড মার্কেটিং, যেখানে তিনটি পার্টি ইনভলভড। ফার্স্ট পার্টি দ্য সেলার, সেকেন্ড পার্টি দ্য পারচেজার বা ক্রেতা, থার্ড পার্টি যে ইন্ট্রোডিউস করছে ব্যাপারটিকে, যাকে বলা হয় অ্যাফিলিয়েটেড পারসন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। এর মানে হলো বিভিন্ন ধরনের কন্টেন্ট যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং টুল হিসাবে ব্যবহার করা হয় সেটাকে ম্যানেজ করা। যেমন কোনো কন্টেন্টকে ক্রিয়েট করা, সেটাকে এডিট করা, পাবলিশ করা, তারপর সেটাকে ট্র্যাক করা যে কীভাবে সেটার মধ্যে থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে, প্রয়োজনে আবার সেটাকে এডিট করা। এই সমস্ত কাজের জন্য কিছু পার্টিকুলার প্ল্যাটফর্মস বা অ্যাপ্লিকেশনসও রয়েছে যেগুলো এই সকল কাজগুলোকে অত্যন্ত সহজ করে তোলে। ওয়েব অ্যানালিটিক্স। অনলাইনে কোনো কিছু আপলোড করা বা পোস্ট করার জন্য প্রত্যেকটা ব্যবসাদার এটাই ভাবে যে সেটা কত সংখ্যক মানুষের কাছে পৌঁছালো বা কতটা লিড জেনারেট হলো সেখান থেকে। ওয়েব অ্যানালিটিক্স সেই কাজটাই করে, বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে এবং ডেটা কালেকশন করে সেই ডেটাকে অ্যানালাইজ করে দেখে যে ঠিক কতটা লিড বা ট্রাফিক সেখানে জড়ো হলো এবং কারা কারা সেখান থেকে পণ্যদ্রব্য ক্রয় করতে ইন্টারেস্টেড বা ইচ্ছুক। অনেক সময় এরকমও শোনা যায় যে কোনো একটি ফেসবুকের চ্যানেল বা ইউটিউবের চ্যানেল অনেক দিন ধরেই আনফেমাস অবস্থায় পড়ে আছে এবং কোনো একটি পার্টিকুলার ভিডিও আপলোডের ফলে রাতারাতি সেটি অনেক পপুলার হয়ে উঠল। এই সমস্ত কিছু কাজই হ্যান্ডেল করে ওয়েব অ্যানালিটিক্স। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। এর মানে হলো বিভিন্ন সার্চ ইঞ্জিনকে কত ভালোভাবে ইউজ বা ব্যবহার করা যায়।
সার্চ ইঞ্জিন মানে আমরা আগেই জেনেছি যেখানে আমরা কোনো কিছু সার্চ করি। অনেক সময় অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমরা বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করো। সেখানে কি করো, অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনটা আছে সম্পূর্ণটাই টাইপ করে সেখানে লিখে দাও, কিন্তু সম্পূর্ণ প্রশ্ন দেওয়ার পরেও তোমরা সঠিকভাবে সেটার উত্তর পাও না। এর জায়গায় কি ব্যবহার করতে পারো, কিওয়ার্ডস। কিওয়ার্ডসের মানে হলো একটা অনেকটা বড় বাক্য বা সেন্টেন্স থেকে কিছু কিছু শব্দ তুলে ধরা, যেগুলোকে সার্চ করলে সহজেই সেটার উত্তর তোমরা অনলাইনে বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পেয়ে যাবে। যত ভালোভাবে কোনো একজন কোম্পানি বা ব্যবসাদার সার্চ ইঞ্জিনের ব্যবহার শিখবে, তত ভালোভাবে সেটাকে ব্যবহার করে কাজে লাগাতে পারবে। পিপিসি বা পেইড পার ক্লিক এর মানে হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে যখন ডিজিটালি মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, তখন অধিকাংশ সময়েই দেখা যায় কোনো নির্দিষ্ট ভ্লগ বা ইমেজ আসলো, আমরা সেটাকে স্কিপ করে দিই, সেটাতে ক্লিক করি না, এবং যখন আমরা ক্লিক করি আমরা সেই লিঙ্কের থেকে কোনো অনলাইন ওয়েবসাইটে অথবা কোনো অ্যাপ্লিকেশনে পৌঁছে যাই কোনো পণ্য ক্রয় করার জন্য অথবা তার বিষয়ে বিস্তারিত দেখার জন্য। যখন কোনো কাস্টমার কোনো লিঙ্কে ক্লিক করে এবং যেই প্ল্যাটফর্মের থ্রুতে সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখানো হয়, সেই প্ল্যাটফর্মটিকে কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণে ফিস বা কমিশন প্রদান করে। তাকেই বলা হয় পেইড পার ক্লিক। এটা তখনই সম্ভব যখন কোনো অডিয়েন্স সেই লিঙ্কটাতে ক্লিক করে অন্য কোনো ওয়েবসাইটে যায়, কিন্তু যদি সে স্কিপ করে দেয় তাহলে সেই ফিস বা কমিশনটা প্রদান করা হয় না। লিঙ্ক বিল্ডিং এর মানে হলো যখনই আমরা সার্চ ইঞ্জিনে কোনো নির্দিষ্ট তথ্য বা ইনফরমেশন সার্চ করি, সেই রিলেটেড কোনো উত্তর আমাদেরকে দেওয়ার পরেও আরও কিছু লিঙ্ক সেখানে দেওয়া থাকে, সেখানে ক্লিক করলে আমরা যেই টপিকটা আমরা সার্চ করেছি সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাই। যেই অতিরিক্ত লিঙ্কগুলো আমাদেরকে দেখানো হয় তাকে বলা হয় থার্ড পার্টি সাইটস বা ওয়েবসাইটস। তোমরা হয়তো লক্ষ্য করে দেখেছো, যে ধরনের লিঙ্ক আমাদের কাছে দেখানো হয় সেগুলো যেই টপিক আমরা সার্চ করেছি সেগুলো সম্পর্কিতই হয়, তার থেকে বাইরে যায় না। লিঙ্ক বিল্ডিংকে ব্যাক লিঙ্কিংও বলা হয়ে থাকে, যেখানে একই ধরনের তথ্য সম্পর্কিত বিভিন্ন লিঙ্ক সিরিয়ালিভাবে প্রদান করা হয়ে থাকে। কুকিজ। কুকিজ বলতে এখানে ওয়েবসাইট কুকিজকে বোঝানো হয়েছে। কুকিজের জটিল সংজ্ঞায় যাওয়ার আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নিই কুকিজ কী এবং কিভাবে কাজ করে। ধরো তুমি তোমার কোনো বন্ধুর বাড়িতে ঘুরতে গেলে এবং সে সেখানে তোমাকে কুকিজ বা বিস্কিট খেতে দিল। আমাদের এখানে যেরকম অতিথি আপ্যায়নের প্রচলন রয়েছে ঠিক সেরকমই। তুমি সেখানে বিস্কিটটি খেলে, অনেকক্ষণ সময় থাকলে, গল্প করলে এবং তারপরে নিজের বাড়িতে ফিরে আসলে। ঠিক সেরকমই আমরা যখন অনলাইনে কোনো প্ল্যাটফর্ম ইউজ করি, প্রথমেই সেখানে আমাদেরকে কুকিজ এর এগ্রি করতে হয়। এই কুকিজটা একটু অন্যরকম, অর্থাৎ এখানে তুমি যা যা জিনিস কোনো একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে, ধরা যাক কোনো অনলাইন শপিং অ্যাপ্লিকেশন আছে, সেখানে তুমি কিছু সার্চ করছো, সে তোমাকে ইনফর্ম করে অথবা ইনফর্ম না করে তোমার ডিভাইসে একটা কুকিজ সেট করে দিল। এবার সেই কুকিজ নোটিস করবে তুমি ঠিক কী কী ধরনের পণ্য সার্চ করছো, তারই পাশাপাশি তুমি কতক্ষণ সময় ব্যয় করছো সেখানে সার্চ করার জন্য। এরপরে তুমি সেই অনলাইন শপিং অ্যাপটা থেকে বাইরে বেরিয়ে এসে অন্য যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, ধরা যাক ইনস্টাগ্রাম বা ফেসবুক ব্যবহার করছো, তখনও তুমি সেই একই পণ্যের বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে। এই কাজটা করে থাকে কুকিজ। সে একজন ইউজারের সমস্ত তথ্য, অর্থাৎ তার পছন্দ না পছন্দ, সে সমস্ত কিছু জেনে নেয় এবং সেটাকে অন্যভাবে ব্যবহার করে। এই কুকিজ ভালো কিংবা খারাপ সেটি একটি বিতর্কিত বিষয়। অনেক সময় আমরা কিছু জিনিস সার্চ না করেই এমনিতেই পেয়ে যাই, আবার অনেক সময় দেখা যায় আমাদের কিছু তথ্য যেগুলো আমরা শেয়ার করতে চাই না সেগুলো কুকিজ জেনে যায়। কুকিজে একটা ইউনিক আইডেন্টিফায়ার্স কাজ করে, যা
বুঝতে পারে যে কোনো একজন ইউজার প্রথমবার সেই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়েছে নাকি এর আগেও একই প্লেস ভিজিট করেছে, এবং এর মাধ্যমেই কুকিজ ইউনিক ইউজারদেরকে শনাক্ত করতে পারে। ইউনিক ইউজারের মানে হলো যারা প্রথমবার কোনো পার্টিকুলার ওয়েবসাইটে ভিজিট করে তাদেরকে বলা হয় ইউনিক ইউজার। কিন্তু একই ইউজার বা ব্যক্তি যদি বারবার একই ওয়েবসাইটে ভিজিট করে তখন তাকে ইউনিক ইউজার বলা হয় না। জেনে নেব বিভিন্ন ধরনের কুকিজের বিষয়। প্রথমেই রয়েছে পারসিস্টেন্ট কুকিজ। এটি সাধারণত ইউজার বা ব্যবহারকারীর কম্পিউটার অথবা মোবাইল ফোনে থেকে যায় এবং যতবার একটি পার্টিকুলার ওয়েবসাইট বা কোনো অ্যাপ্লিকেশন ভিজিট করা হয় সেই বিষয়ে সমস্ত তথ্য এই কুকিজ রেখে দেয়। এরপরে রয়েছে টেম্পোরারি অর সেশন কুকিজ। এর মানে হলো একটি ইউজার বা কোনো একজন ব্যবহারকারী একটি পার্টিকুলার ওয়েবসাইটে যাওয়ার পরে কতক্ষণ ধরে সেই ওয়েবসাইটটি ব্যবহার করছে ততক্ষণ পর্যন্ত এই কুকিজ কাজ করে, তারপর এই কুকিজটির আর কোনো অস্তিত্ব থাকে না। ফার্স্ট পার্টি কুকিজ হলো যেই ওয়েবসাইট অথবা যেই অ্যাপ্লিকেশনে ইউজার প্রথমবার যাচ্ছে সেটাকে বলা হয় ফার্স্ট পার্টি কুকিজ। নামটা ফার্স্ট পার্টি হওয়ার কারণ আমরা যে ওয়েবসাইটে ভিজিট করি সেটাকে বলা হয় ফার্স্ট পার্টি, আমরা অর্থাৎ ব্যবহারকারীরা হলাম সেকেন্ড পার্টি, এবং এরপরে যেটা রয়েছে থার্ড পার্টি। থার্ড পার্টি মানে হলো আমরা যে ফার্স্ট পার্টিকে ব্যবহার করছি বা সেই ওয়েবসাইটে যাচ্ছি সেখানে অন্যান্য ওয়েবসাইটে যে লিঙ্কস থাকে তাদেরকে বলা হয় থার্ড পার্টি। থার্ড পার্টি কুকিজের ক্ষেত্রেই সাধারণত এরা যে কোনো ব্যবহারকারী সমস্ত তথ্য রেখে দেয় যে কোন ধরনের পণ্য এরা সার্চ করছে, এবং অন্যান্য প্ল্যাটফর্ম সেখানে গিয়ে একই রকমের পণ্য দেখায় যাতে ব্যবহারকারীরা একই রকম পণ্য দেখে সেটি ক্রয় করতে আগ্রহী হয়। এখানেই শেষ করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমরা জানলাম মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিংয়ের পার্থক্য, কী কী সুযোগ সুবিধা রয়েছে বা ডিজিটাল মার্কেটিং এসেছে কীভাবে সেই বিবর্তন সম্পর্কে, ভারতবর্ষে এর কতটা প্রচলন রয়েছে বা কীভাবে ব্যবহার করা হয়, তারই সঙ্গে বিভিন্ন ধরনের টার্মস এবং তাদের ব্যবহার বিষয়ে। পরবর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিংয়ের ইউনিট 2 বিষয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো কমার্স বাংলা।